আরাকান আর্মির অপহরণ থেকে বাঁচতে জেলেদের সীমানা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। 9 মাসে জিম্মি 3 শতাধিক। সক্ষমতা বাড়াতে কোস্টগার্ডে জনবল নিয়োগের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। আগামীতে হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা আমাদের রয়েছে। আধা ঘন্টা এগিয়ে 2:30টায় শুরু হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম প্রসেস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন রোসাটমের প্রধান। দেশে জঙ্গি আছে মন্তব্য প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার। অতিরঞ্জিত আর অস্বীকার করেছে অতীতের সরকারগুলো। লঘুচাপের প্রভাবে ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টি, জলাবদ্ধতা, নগর জীবনের ছন্দপতন। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। 3 নম্বর সিগন্যাল সাগরে যেটা আছে সেটা হয়তো বা আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন মিনিমাম অব্যাহত থাকতে পারে। হামের প্রাদুর্ভাব কমছেই না। 2 জেলায় 5 শিশুর মৃত্যু। হাসপাতালে শয্যা সংকট, চিকিৎসা সেবা ব্যাহত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ কাল। ভবানীপুরের মুখোমুখি মমতা শুভেন্দু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠা জেলে পাড়ায়। গেল কয়েক মাসে অন্তত 100 জেলে নিখোঁজ হয়েছেন। অভিযোগ আছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশ কোস্টগার্ডের চেষ্টায় বেশ কয়েকজনকে ফিরিয়ে আনা হয়েছে। জেলেদের নিরাপত্তায় নিজ জলসীমায় টহলও জোরদার করেছে বাহিনীটি। সহকর্মী রানা হোসাইনের ছবিতে নাফ নদীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সহকর্মী রাব্বি সিদ্দিকীর বিশেষ প্রতিবেদন। নাফ নদী বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আলাদা করেছে। এই নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই মূলত জীবিকা নির্বাহ করেন বাংলাদেশি জেলেরা। কিন্তু একের পর এক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে জেলেরা। অনেকেই সাগরে মাছ ধরতে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। ফিরে আসা জেলেরা জানিয়েছেন তাদের উপর হওয়া অমানসিক নির্যাতনের কথা। দেয়া হতো না পর্যাপ্ত খাবার। তাদের অভিযোগ বাংলাদেশের জলসীমার ভেতরে থাকা সত্ত্বেও প্রায়ই অপহরণের শিকার হচ্ছেন। আমাদেরকে বিজি বলে কোস্টগার্ড বলে মায়ানমার সীমান্তে না যাওয়ার জন্য আমরা যাই না। যদি মাঝে মধ্যে কেউ যায় তারপর আরাকান আর্মি নিয়ে যায়। সীমান্তের এবারে থাকলে তো নিয়ে যায় না, কিন্তু আক্রমণ বেশি করে সেজন্য তো কোস্টগার্ড আর বিজিবি তাকে সেজন্য তো নিতে পারে না, নাহলে তো এখান থেকে এসে নিয়ে যাইতো। সাধারণত জেলেরা যখন নাফ নদীর মোহনা বা সাগরের কাছাকাছি মাছ ধরতে যান তখন স্পিড বোটে এসে অস্ত্রের মুখে তাদের ঘিরে ফেলে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। নাফ নদীর নিরাপত্তার দায়িত্ব দেখভাল করে কোস্টগার্ড, তাই কোস্টগার্ড নিয়মিত টহলও পরিচালনা করে থাকে। তারপরও বাংলাদেশি জেলেরা মিয়ানমার সীমান্তে অংশে গিয়ে আরাকান আর্মিদের হাতে আটক কিংবা বন্দী হন। স্থানীয়রা বলছেন গত 2 বছরে অন্তত 500 জেলেকে বিভিন্ন সময়ে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আর গত 9 মাসেই 322 জনেরও বেশি জেলে অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় 300 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও শতাধিক জেলে এখনও মিয়ানমারে বন্দী অবস্থায় রয়েছেন বলে ধারণা। মায়ানমার কাছে একটা খাড়ি আছে, ওটা আমরা আগে ব্যবহার করতাম। এখন ওই পথে যাইলে আমাদের কি আর কারণ আমি নিয়ে অনেক মারধর করার পর খাওয়া দাওয়া দেয় না, তাদের কাজ করায়। 21 রমজানে তারা খাইছি। তারা খাওয়ার পর আমরা আমাদের ট্রলারে মাছ ছিল প্রায় 2 লক্ষ টাকার মতো। ওই মাছগুলো নিয়ে নিয়েছে। আমাদের পান, সিগারেট, খাদ্যপাতি, ডিজেল, সম্পূর্ণ ঐক্যপত্র মালপত্র, আমাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়া। তারপর আমাদেরকে কিছুটা অপহরণ করা হয়েছে, এরপর ছাইরা দিছে।
নাফ নদীর সীমান্ত এলাকায় জেলেদের নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। অপহরণ ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। তারপরও আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আলোচনার মাধ্যমে অপহৃতদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাছ বেশি পাবেন এমন আশায় জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় কোস্টগার্ড। আমাদের যে স্থানীয় জেলেরা আছে বেশি মাছ আহরণের আশায় যে নাফ নদীর যে সীমানা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মায়ানমারের যে সীমানাগুলো আছে সেগুলো অতিক্রম করে যে মায়ানমারের সাইডে চলে যায় এবং তখনই দেখা যায় যে আরাকান আর্মি কর্তৃক তারা গ্রেপ্তার হয় অথবা আটক হয়। তা আমরা আমাদের যে মন্ত্রণালয় আছে এবং অন্যান্য যে দপ্তর আছে তাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করি অতি দ্রুত সময় এই জেলেদেরকে ফিরিয়ে আনা। বিশেষ করে কোথায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ সেগুলো জানানো এবং সীমান্ত রেখা অতিক্রম না করতে সতর্ক করা, লিফলেট বিতরণ, মাইকিং এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সেমিনারের মাধ্যমে জেলেদের সতর্ক করা হচ্ছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, টেকনাফ। কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। আরও 10,000 জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। আগারগাঁয়ে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্টগার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে এই বাহিনীটি। এ সময় গত 1 বছরে সুন্দরবনে অভিযান সহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। দেশের স্বার্থ রক্ষায় এই বাহিনী কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে জঙ্গি তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন এ সকল কথা। পেশাগত উৎকর্ষতা বজায় রেখে নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে এবং ভবিষ্যতে একই ধারাবাহিকতা বজায় রাখবে। উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। আগামীতে হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা আমাদের রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুর 2:30টায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। রূপপুরের প্রথম ইউনিটে একসাথে 163টি বান্ডিল ব্যবহারের কথা। 2023 সালে অতিরিক্ত একটি সহ মোট 164টি বান্ডিল দেশে আনা হয়। একবার জ্বালানি বসালে প্রায় 18 মাস বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা সমান হারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। আর প্রতি 1.5 বছর পর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা, নতুন জ্বালানি ঢোকানো, রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী কলিট তালুকদার। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য, যেহেতু এই অনুষ্ঠানটি আরো আধ ঘন্টা এগিয়ে আনা হলো। কলিট, এর কারণ কি? 2:30টায় শুরু হওয়ার কথা যেমনটি জানি, আর ইউরেনিয়াম প্রসেসের ধাপগুলো একটু দর্শকদের জানিয়ে দিবেন। বৃষ্টি, আপনার প্রথম প্রশ্ন দিয়ে আসি। আসলে আধা 30 মিনিট সময় এগিয়ে নিয়ে আসার কারণ সম্পর্কে আসলে আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানতে পারিনি। তবে অসমাপ্ত সূত্র থেকে এসে যেটি জেনেছে যে 30 মিনিট প্রোগ্রামটি এগিয়ে নিয়ে আসা হয়েছে। আর এমনি যেটি আপনি বললেন যে জ্বালানি লোডিংয়ের আজকে যে চূড়ান্ত যে শুরু হবে, এটি আসলে 23 সালের সেপ্টেম্বর মাসে যে ইউরেনিয়াম সেগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে আনা হয় এবং এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কয়েকটি ধাপ এর পরে আজকে সেই চূড়ান্ত ক্ষণ যে আজকে সেই জ্বালানি যে লোডিং সেটি কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও রোসাটম সহ রাশিয়ার সেই রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে যোগদান থাকবার কথা রয়েছে এবং আগস্টের প্রথম সপ্তাহে নাগাদ সেই যে
বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবার কথা রয়েছে। আসলে এই সব খবরে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে, যেহেতু আসলে এই প্রকল্পটি অনেক পুরনো। সেই 1962 সাল থেকে এই প্রকল্পটি শুরু হয় পর্যায়ক্রমে ধাপে ধাপে দীর্ঘদিন। আজ যেখানে এই প্রকল্পটি হচ্ছে একটি গোচরণ ভূমিতে পরিণত ছিল, সেটি পর্যায়ক্রমে আজকে এই চূড়ান্ত ক্ষণে এসেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরে সেই বিদ্যুৎ উৎপাদনের যে চূড়ান্ত ক্ষণ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃষ্টি, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন কলিট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রেগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তীব্র গরমের পর কদিনে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বটে, তবে সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম, কুমিল্লা সহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এবং বজ্রপাতে প্রাণ বাঁচাতে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে মাঠে কাজ করা কৃষকদের। রবি, সোমবার এই 2 দিনে দেশের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে প্রায় 21 জনের প্রাণ যায়। এদিকে সিলেট অঞ্চলে আগাম বন্যার শঙ্কায় দ্রুত হাওরের ধান কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আজ সারাদিনই মেঘলা আকাশ আর বৃষ্টিমুখর পরিবেশ থাকবে পুরো নগর জুড়ে। দিনের শুরুতেই হালকা বৃষ্টি হলেও সময় গড়ানোর সাথে সাথে কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কালবৈশাখী ঝড়ের কারণে কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। 3 নম্বর সিগন্যাল সাগরে যেটা আছে সেটা হয়তো বা আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন মিনিমাম অব্যাহত থাকতে পারে সিগন্যালটা। কারণ বাতাস যেটা প্রবাহিত হচ্ছে এরকম বাতাসই সাগরে হয়তো বা প্রবাহিত হতে পারে। দেশে জঙ্গি আছে, আওয়ামী লীগ সরকারের আমলে যা অতিরঞ্জিত করে দেখানো হতো, অন্তর্বর্তী সরকারের এ নিয়ে ছিল গা ছাড়া ভাব, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আরো বলেছেন, জঙ্গি শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার ব্যবস্থা নিচ্ছে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের 2 জন নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে সরকার খোঁজ খবর রাখছে। মাদক অভিযান নিয়ে জানান, সরকার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে চায়, এ কারণে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এখন পর্যন্ত 35 জন গ্রেফতার হয়েছে, সীমান্ত হত্যা 75% কমেছে। কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে, আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। আরেকদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। পাশাপাশি তিনি আরো জানান, এখনো মাঠে যে সেনাবাহিনী আছে পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে। আগারগাঁয়ে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু।
এগুলো থাকে, কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। আজ সকাল থেকেই এমনকি মধ্যরাত থেকেই যে আবহাওয়া দেখা যাচ্ছে লঘুচাপের প্রভাব রয়েছে এবং এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে এবং চট্টগ্রামের সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। আমরা একটু ঘুরে আসবো চট্টগ্রাম থেকে। সহকর্মী জুবাইর রিফাত এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রিফাত, যেহেতু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন তার মানে বৃষ্টি এখনো হচ্ছে এবং চট্টগ্রামে যেমনটি দেখা যায় যে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই সংকট তো দীর্ঘদিনের। কি অবস্থা দেখছেন, কোন কোন এলাকায় জলাবদ্ধতা? নুসরাত, বলতে গেলে একেবারে সকাল 9টা থেকে মুষলধারে যে বৃষ্টি সেটি পড়া শুরু করেছে এবং একটু আগেও আসলে আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন পুরো চট্টগ্রাম কিন্তু অন্ধকারে ছেয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আমরা আছি। সময় যত গড়াচ্ছে, বেলা যত গড়াচ্ছে, এখানে পানির পরিমাণ তত বেশি বাড়ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন এই পানি এখন থেকে অন্তত 20 মিনিট আগেও ছিল এই পানি কোমরের নিচে, এখন কিন্তু কোমরও ছাড়িয়েছে। কোমর ছাড়িয়ে একেবারে বুক সমান যে পানি সেটির জো হয়েছে। এখন এই মুহূর্তে আমরা এই জায়গায় অবস্থান করছি। অন্তত গত 1 থেকে 2 ঘন্টা ধরে আমরা এই জায়গায় দেখছি যত বেশি বৃষ্টি হচ্ছে তত বেশি পানি বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন এই জায়গায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অসংখ্য প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ফলত যেটি হয়েছে যে একেবারে রিক্সা থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি গাড়ি কিন্তু পানির মধ্যে বিকল হয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে এবং মানুষ গুরুত্বপূর্ণ কাজগুলো কোনোভাবেই সেরে উঠতে পারছেন না এই পানির কারণে। চট্টগ্রামের শুধু প্রবর্তক মোড় নয়, নিচু যে এলাকাগুলো রয়েছে কাতালগঞ্জ, বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকা এবং চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পানি সেটি কিন্তু একেবারে উঠে মানুষের যে ভোগান্তি, যে হাহাকার সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম শহরের পানির যে ভোগান্তি, মানুষের যে ভোগান্তি সেটির আসলে তারা একটা অবসান চান, সেটির আসলে তারা একটি স্থায়ী সমাধান চান। এবং আপনি জেনে থাকবেন যে চট্টগ্রাম শহরে বিভিন্ন সংস্থার অধীনে কিন্তু 14,500 কোটি টাকার প্রকল্প চলছে জলাবদ্ধতা সংকট নিরসনে। সেটির কাজ এখন চলমান রয়েছে। কখন নাগাদ এটির স্থায়ী সমাধান হবে সেটির দিকে তাকিয়েছে চট্টগ্রামবাসী। এই ছিল আমার কাছে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। দেখছিলাম জলাবদ্ধতার পরিস্থিতি দেখে মনে হলো একেবারে বন্যা পরিস্থিতির মতো, মানুষের বুক সমান পানি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশ গণতন্ত্রের পথে চলতে শুরু করেছে। গণতান্ত্রিক এই যাত্রায় নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। দুপুরে রাজধানী শহীদ আবু সাইদ কনভেনশনে জাতীয় আইনগত সহায়তা দিবসে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, দেশে একজন নাগরিকও যেন বিচার বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যারা বছরের পর বছর কারাগারে বন্দী তাদের আইনি সেবা নিশ্চিতে সরকার কাজ করে যাবে। অর্থনৈতিক অসচ্ছলতায় কেউ ন্যায় বিচার বঞ্চিত হয়ে কারাগারে থাকা মানবাধিকারের লঙ্ঘন। সরকার দেশের মানুষের মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ যেন প্রাথমিক আইনি সহায়তা গ্রহণ করতে পারে সেই সুব্যবস্থা সরকার নিশ্চিত করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসেও এই ন্যায়বোধ একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। হাম ও উপসর্গ নিয়ে 2 জেলায় আরো 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে 3 জনের প্রাণ গেছে। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 32 জন রোগী ভর্তি আর চিকিৎসাধীন 74 জন। এদিকে বরিশাল মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। নাটোরেও হাম আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে 33 জন ভর্তি হয়েছে আর মোট চিকিৎসা নিয়েছেন 213 জন। এছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছেন। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশালে হাম পরিস্থিতির সবশেষ আপডেট জানানোর জন্য সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, আজও 2 জন শিশু হামে মৃত্যুবরণ করলো। প্রতিদিন এরকম খবর পড়তে হয়, আর শিশু
উপসর্গ নিয়ে কিংবা হাম নিয়েও তো প্রতিদিন ভর্তি হচ্ছে, বরিশালে এই সংখ্যা দিন দিন বাড়ছে। আজকের কি অবস্থা, কতজন উপসর্গ নিয়ে ভর্তি, চিকিৎসকরা কি বলছেন তাও একটু জানিয়ে দিবেন। আপনি ঠিকই বলেছেন, প্রতিদিনই কিন্তু হামের উপসর্গ নিয়ে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে গেল 24 ঘন্টায় নতুন করে এই হাসপাতালে আরও 55 জন শিশু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং গেল 24 ঘন্টায় 2 জন শিশুর মৃত্যুও হয়েছে। এর মধ্যে একজন হামে আক্রান্ত ছিলেন এবং আরেকজন উপসর্গবাহী, একজনের বয়স 13 মাস এবং আরেক শিশুর বয়স 4 মাস। এবং এখন এই হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন সেই রোগীর সংখ্যা 164, অর্থাৎ প্রতিদিনই কিন্তু গড়ে 100 থেকে 150 জন শিশু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এই শিশুদের জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ 4টি কক্ষ, ছোট বড় 4টি কক্ষে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তবে যে পরিমাণ সিট রয়েছে সব ওয়ার্ডে তার চেয়ে দ্বিগুণ 3 গুণ রোগী প্রতিদিন আসছেন এবং এর কারণে কিন্তু সকল রোগীদের সেই সিটে জায়গা দেওয়া হচ্ছে না। প্রতিটি সিটে 3 জন করে আসলে চিকিৎসা নিতে পারছেন, বাকিরা মেঝেতেই কষ্ট করে চিকিৎসা নিচ্ছেন। স্বজনরা সাথে আসছেন এবং যেহেতু গরম পড়ে গেছে একেবারেই খুব যাচ্ছে তাই অবস্থা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা চেষ্টা করছেন এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এই হাসপাতালের তারা জানিয়েছেন যে এখানে যারা আসছে বেশিরভাগই শ্বাসকষ্ট নিয়ে আসছেন এবং যারা কিছু কিছু রোগীর ক্ষেত্রে তিনি দেখেছেন যে রোগীর ভিটামিন এ ক্যাপসুল প্রয়োজন নেই তাকে কিন্তু বাড়িতে অভিভাবকরা ভিটামিন এ ক্যাপসুল দিয়েছেন, এর ফলে কিন্তু রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে কাউসার। রাজধানী গুলশানে 67 বছর বয়সী এক বিদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী এম এ আজিজ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। আজিজ, এই বিদেশি নারীর পরিচয় সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং যেমনটি দর্শকদের জানালাম যে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিংবা আপনি হয়তো কোনো হাসপাতালের সামনে আছেন সেখানে সংশ্লিষ্ট কেউ জানিয়েছে কিনা? ধন্যবাদ বৃষ্টি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে। এখানে আপনি আমার সামনে যে অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সেই সেই নারীর মরদেহ রাখা হয়েছে। এখানে আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ আমাকে জানিয়েছে নিহত নারীর নাম শামীম সেলিম কাসিম, ওনার বয়স 67 বছর, উনি একজন গৃহিণী ছিলেন এবং পুলিশ আমাকে আরও জানিয়েছেন যে ওনার ছেলে এখানকার যে বাংলাদেশের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে শাখা আছে সেখানেই উনি জব করতেন এবং সেই সুবাদেই পরিবার সহ রাজধানীর বারিধারা যে আবাসিক এলাকা আছে সেখানেই বসবাস করতেন এবং তাকে এখানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং চিকিৎসকরা হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন। এবং আপনি যে বিষয়টা বলেছেন তার শরীরে দাগের বিষয়ে আমি কথা বলেছি পুলিশের সঙ্গে, পুলিশ বলেছে এটি আসলে তারা এখনও নিশ্চিত নয়, তবে তার শরীরে কিছু দাগের চিহ্ন পাওয়া গেছে, সেটি এখনকার দাগ বা আঘাতের দাগ কিনা বা পূর্ববর্তী কোনো দাগ কিনা সেটিও তারা নিশ্চিত নয়। তবে পুলিশ বলছে যে এটি আসলে সুরতহালের পর বিস্তারিত জানা যাবে তার মৃত্যু আসলে কিভাবে হয়েছে এবং কোনো কারণ যদি থাকে সেটিও সুরতহালের মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব হবে বলে পুলিশ আমাকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে আরও কিছু তথ্য দিয়ে রাখি, ওনার ছেলের নাম হচ্ছে সোহাইল কাসিম এবং তিনি ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতেন ঢাকাতে এবং পরিবার নিয়েই মূলত বারিধারায় বসবাস করতেন। 67 বছর বয়সী এই ভদ্রমহিলা এখানকার গৃহিণী হিসেবেই থাকতেন, তিনি আসলে কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না। বৃষ্টি আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আজিজ। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে কাকরাইলে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনার সভায় তিনি বলেছেন, সারা বিশ্বেই নিরাপদ পানির অভাব রয়েছে। এই মুহূর্তে ঢাকা সহ সারা দেশে নিরাপদ পানি পাওয়া কঠিন। সবচেয়ে বৈষম্য হয় গরিব ও বস্তির মানুষগুলোর সাথে, তারা পরিষ্কার পানি পায় না। এবং মন্ত্রী আরও বললেন, মান্ধাতা আমলের টিউবওয়েল নিয়ে পানি নেয়ার চিন্তা বাদ দিতে হবে, আর হাতির ঝিলের পানি পরিশোধন করা গেলে তা দিয়ে ঢাকায় পানি সাপ্লাই দেওয়া সম্ভব। নদী দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে যে ঢাকায় আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এরপর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব। রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা তৈরি করেছে ওয়াসা। প্রায় 2 কিলোমিটার এই খালের অর্ধেকই বক্স কালভার্ট করে মৃত্যু নিশ্চিত করেছে সরকারি সংস্থাটি। প্রকল্পের পর প্রকল্প নেওয়া হলেও প্রবাহ ফেরেনি কালুনগর খালে। এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। বর্তমানে খালটির তদারক সংস্থা দক্ষিণ সিটি বলছে খনন করে আবারও প্রবাহ ফেরানো হবে কালুনগর খালে। আর এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট আর ছবি আরেক সহকর্মী SRS আলীর। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি কালুনগর খাল। 80-র দশকের শেষ দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি হলে এখানে খালের ওপর স্লুইস গেট বসে। বন্যার পাশাপাশি নিয়ন্ত্রিত হয় খালের পানি প্রবাহ। মৃত্যুর শুরু তখন থেকেই। বাঁধের ভেতর খাল পরিণত হয়েছে নালায়। এভাবে কয়েক শত মিটার পর্যন্ত খালের অস্তিত্ব পাওয়া যায়। এরপর হঠাৎই অদৃশ্য খাল। 6 তলা একটি ভবন একেবারে খালের ওপর। ঘটনাস্থলে গিয়ে দেখার পর পরিষ্কার হয় বিষয়টা। এখান থেকে উন্মুক্ত খালকে পাঠিয়ে দেয়া হয়েছে মাটির নিচে বক্স কালভার্ট করে। ভবনটির পাশের জায়গাটুকু ঘিরে রাখা হয়েছে। অপেক্ষা এখন দখলের। এখান থেকে 400 মিটার খালের উপর সড়ক। দুপাশে গড়ে উঠেছে উঁচু ভবন। রাস্তায় হাঁটলে কারো জানার উপায় নেই এখানেই একসময় প্রবাহিত হতো স্বচ্ছ পানি। পাখির চোখে পুরো খালের চিত্রটি দেখার চেষ্টা করেছি আমরা। টালি অফিসের সামনে এসে খালটি পুরো নাই হয়ে গেছে। আর এদিকে বউবাজারে এসেও এখানে খালটি নাই হয়ে গেছে। মাঝের প্রায় আধা কিলোমিটার খাল ভরাট করে সড়ক নির্মাণ করেছে সরকারি সংস্থাগুলো। ওয়াসাও খাল দখল করে তাদের স্থাপনা তৈরি করেছে। কয়েক বছর আগে খালের জায়গায় পাম্প স্টেশনটি তৈরি করে ওয়াসা, অথচ এখন অস্বীকার করছে সংস্থাটি। খাল ভরাট করে আমরা পাম্প সাধারণত ডিপটিউবল বসাই না এবং সেটা করি না। খালের এই অংশ আবর্জনায় ভরা। স্থানীয়রা যখন যা মন চায় তাই ফেলেছেন খালে। 2 দিন পর আসে, 3 দিন পর এসে তারা ময়লা উঠে জায়গা ওঠার পরে আবার ওই বাড়ির থেকে ফালায়, এই বাড়ি থেকে ফালায়, ওই বাড়ি থেকে ফালায়। বড় বড় টোবা আমরা নৌকা দিয়ে কোষা দিয়ে এগুলো বিকেলবেলা মাছ ধরতে আসতাম আর কি। খালের পার দিয়ে যত কলকারখানা গেছে, বাঙালি দোকান গেছে, যত আবর্জনা আছে আমরা এই খালের ভিতরেই ফালাই। আবর্জনা পচে এমন দুর্গন্ধ ছড়ায় যে এখানে টেকায় দেয় মশা, মাছি আর নানা পোকামাকড়ের অভয়ারণ্য খালটি। স্থানীয়দের জন্য আশীর্বাদ না হয়ে খালটি বরং অভিশাপে পরিণত হয়েছে। বমি হয়, আমাকে অনেক রোগ জীবাণু হইতে আছে, আমাকে গায়ে চুলকানি, খাদ্যানি, আমরা গোসল করতে পারি না। বেরিবান দেওয়ার পরে কিছু প্রভাবশালী মানুষ আস্তে আস্তে এটা রাস্তা করে বিক্রি করে ফেলাইছে। কালুনগর মোড়ের পর খালটি আর দেখা যায় না। 400 মিটারের বেশি খাল ভরাট করে তৈরি হয়েছে রাস্তা। 5 বছর আগে খালটি দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তাই এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। 20 সালের পরে আর আমরা করি না, 2 সিটি কর্পোরেশন এটা দেখে, তখন আমরা ক্লিনিং করতাম, তারাও সিটি কর্পোরেশন ভালো বলতে পারবে সেটা। এটা গভর্নমেন্ট তখনকার হয়তো মনে করেছিল করেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনও এতদিন খালটি উন্মুক্ত করার চেষ্টা করেনি। বর্তমান প্রশাসক অবশ্য আশার কথা শোনালেন। কাজে অবৈধ দখল উচ্ছেদ হওয়ার পরে যদি সেগুলো খাল পুনরায় খনন করা যায় তাহলে সম্ভব না কেন? অবশ্যই চেষ্টা করব। যদি সেটা দেখা যায় যে খাল খনন করা সম্ভব হয় আমরা খনন করব, আর নাহলে বিকল্প কী করা যায় সেটা দেখব। খালের জীবন্ত সত্তা নষ্ট করার দায় সরকারি সংস্থাগুলো এড়াতে পারে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খানের। তাহলে কেন খাল ড্রেন হলো? তাহলে সেই ড্রেনের পাশে এখন বিশাল বিশাল ইমারত, এটা শুধু 4-5 তলা ভবন না, 10, 15, 20 তলা ইমারত, এবং সেগুলো অধিকাংশ অনুমোদনহীন। তাহলে এই যে একটা চক্র, যারা বারবার এটাকে শহরটাকে ধ্বংস হতে দিয়েছে, সরকারি চক্র, এই চক্রটাকেও তো আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি যারা দখলদার তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
হাজারীবাগ কলেজের পেছন দিয়ে প্রবাহিত হয়ে কালুনগর খালটি আবার বেড়িবাঁধ অতিক্রম করেছে। এখানেও আছে আরেকটি স্লুইস গেট। ওপারে বেশ খানিকটা প্রশস্ত হয়ে কালুনগর খালটি পড়েছে আদিবুড়িগঙ্গায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার যেসব আসনে কারচুপির অভিযোগ আনা হয়েছে তার সত্যতা পায়নি ইইউ পর্যবেক্ষক দল, এমনটা জানিয়েছেন মিশনের প্রধান ইউফ্রাসিস অ্যাপস। দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে ইইউর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, কোনো অভিযোগ থাকলে সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ আছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নীতি সমুন্নত রাখতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল। ভোট ঘিরে 6টি বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে হত্যাসহ 7 মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে জামিনাদেশের দিনে এসে তদন্ত শেষ করতে 1 মাস সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে মোট 7 মামলায় 13টি আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল, তবে শুরুতে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে তা পিছিয়ে যায়। এদিন হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে আর কতদিন সময় নেওয়া হবে সেই প্রশ্ন করেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে কথা বলে এসে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে জানান তদন্ত শেষ করতে কর্মকর্তারা কাজ করছেন। হাইকোর্ট 11 মে পরবর্তী আদেশ দেবেন বলে জানান। 2024 সালের 21 আগস্ট বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আটক করা হয়। পরে 7টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়। জ্বালানি তেলের লাইনে ভোগান্তি পুরোপুরি না কমলেও রাজধানীতে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। অন্যান্য দিনের তুলনায় বিভিন্ন ফিলিং স্টেশনের যে দীর্ঘ লাইনের চাপ তা অনেকটাই আজ কম। আগের মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি নিতে হচ্ছে না গ্রাহকদের। আর জ্বালানি নিতে আসা গ্রাহকরা বলছেন, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন সেখানে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই তেল পাওয়া যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের চালকরা বলছেন, আগের তুলনায় পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। কর্মঘণ্টা নষ্ট না করে দ্রুত জ্বালানি নিতে পারায় তারা সন্তুষ্ট। এদিকে রাজধানীর কিছু সংখ্যক ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ যথাযথ রাখতে আজ থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আর কিছু গ্রাহকদের কাছে ফুয়েল পাস না থাকায় তেল নিতে গিয়ে তারা বিপাকে পড়েছেন। এই ভিডিওতে আমি কি করব? আমার পেটে তো ভাত নাই। আপনি আমার কর্মস্থল দেন, আমার ক্রিয়া দেন। আপনি আমাকে গালি দিলেন? আপনারে গালি দিই না আমি বলছি বালের ভিডিওতে আমি কি করব? লাস্ট মুহূর্তে যদি বলে তেল নাই, আপনার ফুয়েল কার্ড ছাড়া তেল দেবো না, তাহলে ওনারা তো ওখানে সাইনবোর্ড লেখা যদি থাকতো তাহলে তো আর আমরা ঢুকতাম না বলে এখানে ফুয়েল কার্ড ছাড়া তেল দেয় না। যদিও আমার ঝামেলা হয়েছে, কিন্তু এখন ভালো লাগতেছে। আমার পরিবারের তো কার একটা মোবাইল আছে, তার ফোন থেকে করে নিলাম, আমি তেল নিলাম, বড় ভাইটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। ভাই এই ফুয়েল পাস হচ্ছে শুভঙ্করের ফাঁকি, শুধু আমাদের জনগণকে ধোকা দেওয়ার কোনো মানে হয় না। এবার পর্নোগ্রাফি বিক্রির হাট টেলিগ্রামে। এমন অবৈধ কারবারে কয়েকটি সংঘবদ্ধ চক্র। মিরপুর গোয়েন্দা পুলিশের হাতে এক তরুণ গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গোয়েন্দারা বলছেন, সহজলভ্যতা আর গোপনীয়তার সুযোগ নিয়ে এই ব্যবসা চলছে। অন্যদিকে একই অভিযোগে আরো 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। টেলিগ্রাম একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, আর এখানেই দেদারসে চলছে পর্নোগ্রাফি কেনাবেচা। কয়েকটি চক্র তরুণীদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিক্রি করছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। সম্প্রতি মিরপুরের এক ছাত্রের আপত্তিকর ভিডিও ভাইরাল হলে তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মিরপুর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। তদন্তে শনাক্ত করা হয় একটি চক্রের সদস্য জাহিদ হোসেনকে। 21 বছর বয়সী এই তরুণ পর্নোগ্রাফি কন্টেন্ট বিক্রি করে আয় করেন লাখ লাখ টাকা। শেওড়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে পর্নোগ্রাফি বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক। জাহিদের পরিচালিত 4টি টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 50,000-এরও বেশি। জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রায় 6 মাস আগে কয়েকটি আপত্তিকর ভিডিও দিয়ে টেলিগ্রামে এই ব্যবসা শুরু করেন। চ্যানেল পরিচালনার জন্য মাসিক 7,000 টাকায় আরেকজনকে অ্যাডমিন হিসেবেও নিয়োগ দেওয়া হয়। একজন মেসেজ দিত, তারপর আমি বিকাশ নাম্বার দিলে 200 টাকা 300 টাকা যায় যতবার তো পাঠাইতো আর কি। তারপর আমি আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিতাম আর কি। আর এমনিতে আরও 2-1 সদস্য ছিল আর কি, আমার কাজ করতো আর কি আমার সাথে। ওরা হইতাছে মেসেজ রিপ্লাই করতো আর কি, পোস্ট করতো। মানে মূল গ্রুপ ছিল আমার, ওরা হইতাছে আর কি পরিচালনা করতো আর কি।
মহানগর গোয়েন্দা পুলিশ বলছে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। গ্রেপ্তার করার পর তার এখানে দেখলাম যে তার ওখানে অনেকগুলো গ্রুপ আছে পর্নোগ্রাফিতে। ও কি করে এরকম ভিডিও কালেক্ট করে এটা আবার একটু স্টিল আকারে দিয়ে অ্যাডের মতো দেয়, দিয়ে বলে যে এটা যদি ফুল পেতে চান তাহলে আমার এই নাম্বারে বিকাশ করেন। সে তার দেখতেছি তার গ্রুপে প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার আছে এবং সে কয়েকটা গ্রুপেও এরকম নিজেদের ছাড়া এটা বিভিন্ন জনের মাধ্যমে ছড়াই দিচ্ছে। এদিকে টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি বাণিজ্যের সঙ্গে জড়িত আরও 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। আসামিদের কাছ থেকে 1.5 লাখের বেশি অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং এবং ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি ভিডিও সংগ্রহ অথবা শত্রুতাবশত গোপন ছবি ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ দফার ভোট গ্রহণ কাল বুধবার 142টি আসনে ভোটাভুটি হবে, যা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। মঙ্গলবার সকাল থেকে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ইভিএম মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে রওনা দিয়েছেন নির্বাচনে নিয়োজিত কর্মীরা। আর এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ উত্তপ্ত। গত 72 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সহিংসতার ঘটনাও ঘটেছে। এবার বিধানসভা নির্বাচনের অন্যতম আলোচিত কেন্দ্র ভবানীপুর। এই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সোমবার প্রচারণা শেষ করেছে রাজনৈতিক দলগুলো এবং এর আগে গত 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয় রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিস্তারিত জানবো। কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, যেহেতু আগামীকাল থেকে দ্বিতীয় দফার ভোট এবং ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর কথাই দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম, আপনি হয়তো কোনো সেন্টারেই আছেন, একটু জানাবেন কি অবস্থা বিস্তারিত করে। বৃষ্টি, প্রথমেই বলে রাখি যে গণতন্ত্রের উৎসব হচ্ছে নির্বাচন এবং এই সুষ্ঠু নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন কিন্তু বদ্ধপরিকর। কোনো জানমাল ক্ষতি না করে প্রথম দফায় কিন্তু নির্বাচন কমিশন সেটা সাফল্য লাভ করেছে। এখন তার কাছে একটা বড় চ্যালেঞ্জ দ্বিতীয় এই দফা। আমি একজন প্রিসাইডিং অফিসারকে পেয়েছি, তার কাছে জেনে নেব কি অবস্থা, নিরাপত্তা কেমন বুঝছেন? অসাধারণ নিরাপত্তা। আমি 20 বছর ধরে নির্বাচন করছি, এটা 14তম নির্বাচন আমার। আমি এত ভালো নিরাপত্তা কখনো পাইনি। এবছর অসাধারণ নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা। কোনো অবস্থাতেই কোনো গন্ডগোল হবে বলে আমরা আশা করছি না। এখনো পর্যন্ত আমরা যা দেখছি সুশৃঙ্খলভাবে এটা এগিয়ে যাচ্ছে। সত্যি এভাবে যদি আগামী দিনের নির্বাচনগুলো হয়, গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের আশা। একেবারেই। আমি আর একজন প্রিসাইডিং অফিসার, তিনি তার কাজ ছেড়ে রাখছেন। দাদা, কি অবস্থা? দাদা, নিরাপত্তা কেমন বুঝছে? এটা কি আগে থেকে একটু কাজ সেরে রাখছেন, গুছিয়ে রাখছেন? এই যে তীব্র দাবদাহ, এর মধ্যেও আপনাদের ভোট, মানে একটা চ্যালেঞ্জের মুখে ভোটটা করতে হচ্ছে। এর আগেও ভোট করেছেন? আচ্ছা, আর কি নাম আপনার? গৌতম মাঝি। আমরা যেটা দেখছি যে ভোট কর্মীরা কিন্তু যেমন তাদের অক্লান্ত পরিশ্রম এই ভোটকে শান্তিপূর্ণভাবে করবার জন্য এবং যাতে নিশ্চিত নিরাপত্তায় এই ভোট সংগ্রহ করতে পারেন। এবং আবার এখানে এটা হচ্ছে একটা ডিসিআরসি, এখান থেকে ইভিএম মেশিনগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে অনেক আনুষঙ্গিক জিনিস আছে যেগুলো ভোট কর্মীরা এখন থেকে প্রস্তুতি করে নিয়ে যাচ্ছেন, যাতে বুথ কেন্দ্রে গিয়ে তাদের অসুবিধায় না পড়তে এবং কাজটা এগিয়ে রাখছেন। এর সঙ্গে এদের নিরাপত্তা রক্ষী এবং গাড়ি দেওয়া হবে, তারপর বুথে বুথে চলে যাবে। আমার পেছনেই রয়েছে স্ট্রং রুম। এখানে 7টি বিধানসভার যে ভোট গ্রহণের পরে ইভিএম মেশিনগুলো এখানেই থাকবে, এখান থেকেই কিন্তু গণনা কার্য সম্পন্ন হবে এবং এই গোটা অঞ্চল কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে। এখন দেখার রাত পোয়ালে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়।
বৃষ্টি। এখন সেটি দেখার অপেক্ষা। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন সুকান্ত। ইন্দোনেশিয়ায় 2 ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। সোমবার স্থানীয় সময় রাতে রাজধানী জাকার্তার উপকণ্ঠের বেকাসি তিমুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। স্টেশনটিতে একটি কমিউটার ট্রেন আগে থেকে দাঁড়িয়েছিল এবং একই লাইনে পেছন থেকে আরেকটি ট্রেন আসলে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ট্রেন দুটির ভেতরে বহু যাত্রী আটকে পড়েন, প্রায় 100 যাত্রী আহত হন এবং এই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই শঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি, তদন্ত চলছে। পুরনো অবকাঠামো হওয়া ইন্দোনেশিয়ায় প্রায় রেল দুর্ঘটনা হয়ে থাকে। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ রইল।